Welcome to Perspective English Teaching. Today is the fifth class of narration change. In the previous classes, we had learned about many things of narration change. Today, we will learn about the sentence optative sentence. Optative sentence এর বাংলা কি? ইচ্ছা ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য প্রার্থনামূলক বাক্য এই বাক্যের মধ্যে মনের যে সমস্ত ইচ্ছা বা প্রার্থনা এই দুটি ভাবকে প্রকাশ করা যায়, ইচ্ছা বা প্রার্থনা। এই অপারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার একটা আছে কি, যদি আমরা স্ট্রাকচার অর্থাৎ গঠনটা দেখি, STRUCTURE গঠন দেখলে কি পাবো? এটা মে দিয়ে শুরু হয়, তারপর থাকে বাক্যের সাবজেক্ট, তারপর থাকে বাক্যের মেন ভার্ব, তারপর অবজেক্ট থাকে। ক্লিয়ার? অপটেটিভ সেন্টেন্সে মে নামক মোডাল ভার্ব থাকবে, তারপর সাবজেক্ট থাকে, তারপর মেন ভার্ব, তারপর অবজেক্ট থাকে। কিন্তু সচরাচর কিন্তু মে নামক মোডাল ভার্বটা দেখা নাও যেতে পারে বাক্যের মধ্যে। নরমালি থাকে, মে নামক মোডাল ভার্বটা থাকে, কিন্তু সব সময় মে নামক মোডাল ভার্বটা থাকে না, কখনো কখনো উহ্য থাকে। যেমন ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উহ্য থাকে, ভার্ব দিয়ে শুরু হয়, তেমনি অপটেটিভ সেন্টেন্সের মে নামক মোডাল ভার্বটা সর্বদা কিন্তু দেখতে পাওয়া যায় না। কিন্তু মনে রাখতে হবে মে নামক মোডাল ভার্বটা কিন্তু অবশ্যই আছে বাক্যের মধ্যে নিবদ্ধ অবস্থায়। তাহলে এই যে স্ট্রাকচারটা পেলাম অপটেটিভ সেন্টেন্সে, এটাকে ন্যারেশন চেঞ্জ করব কি করে? অপটেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করব কি করে দেখি। প্রথম যে রুলটা পাবো ন্যারেশন চেঞ্জ করার জন্য, অপারেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করার জন্য রুল কি? প্রথম রুল হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব রিপোর্টিং ভার্ব কি কি থাকতে পারে? আমরা তো আগেও দেখেছি যে সে থাকতে পারে, সেজ থাকতে পারে, সে টু থাকতে পারে, সে টু বা সেজ টু থাকতে পারে, সেড টু থাকতে পারে, নরমালি সেড থাকতে পারে, টোল্ড থাকতে পারে, টেল থাকতে পারে। যাই থাকুক না কেন, এই রিপোর্টিং ভার্ব অপটেটিভ সেন্টেন্সে অর্থের উপর ডিপেন্ড করে। যদি অর্থটা ইচ্ছা বোঝায় তাহলে আমরা রিপোর্টিং ভার্ব করব WISH। ক্লিয়ার? উইশ। যদি বোঝায় প্রার্থনা, রিপোর্টিং ভার্বটা করব কি? PRAY, প্রে। দুটো শব্দ আছে, কনফিউজ হয়ে যাওয়ার দরকার নেই। যেমন PREOY আর একটা PRAY, উচ্চারণটা সেম কিন্তু বানানটা আর মানেটা কিন্তু আলাদা। PREOY যদি দেখি তাহলে কি পাবো? স্বীকার, স্বীকার করা। আর PRAY সেটা হচ্ছে প্রার্থনা। ক্লিয়ার? স্পেলিং ঠিক রাখতে হয়। তাহলে রিপোর্টিং ভার্ব কমপ্লিট। যদি অর্থটা ইচ্ছা বোঝায় রিপোর্টিং ভার্ব হবে উইশ। ওইগুলো সপক্ষে, ওটা যে কোনো একটা থাকতে পারে, যতগুলো লেখানো আছে যে কোনো একটা থাকতে পারে, পরিবর্তন করতে করে আমাকে উইশ করতে হবে। যদি প্রার্থনা বোঝায় তাহলে PRAY, প্রে হবে। টেন্সের উপর ডিপেন্ড করতে হয়। যদি মেন মানে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে তাহলে উইশের সঙ্গে ইডি যোগ হবে, উইশড। আর প্রে তখন হয়ে যাবে PRAYED, প্রেড। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট নাম্বার 2, 2 নম্বর কি? লিঙ্কার, LINKER। অপারেটিভ সেন্টেন্সে লিঙ্কার কি? THAT। ঠিক আছে? দ্যাট, এই দ্যাট হলো অপারেটিভ সেন্টেন্সের লিঙ্কার। নাম্বার 3, মে নামক মোডাল ভার্ব
মাইট হয়ে যায়, মাইট হয়ে যায় এবং তা সাবজেক্ট এর পরে বসে। ঠিক আছে, মে নামক মোডাল ভার্বটা মাইট হয়ে যায় এবং তা সাবজেক্টের পরে বসে। অর্থাৎ স্ট্রাকচারে যে মে নামক মোডাল ভার্বটা দেখতে পাচ্ছি, লিঙ্কারের পরে আমার কিন্তু মেটা মাইট করতে হবে, কিন্তু মেটা মাইট করে আমি লিঙ্কারের পরেই বসাতে পারবো না। আগে বসবে সাবজেক্টটা, তারপরে মে নামক মোডাল ভার্বটা মাইট হবে, সাবজেক্টের পরে বসবে, এখানে বলে দেওয়া আছে তার সাবজেক্টের পরে বসে, তাহলে সাবজেক্টের আগে কিন্তু মাইট রাখা যাবে না। নেক্সট 4 নম্বর রুল কি না, প্রয়োজনীয় প্রোনাউন চেঞ্জ, যদি দরকার পড়ে প্রোনাউনটাকে চেঞ্জ করতে হবে। প্রোনাউন কোথাও পেতে পারি, কোথায় পেতে পারি, অবজেক্টে পেতে পারি আর সাবজেক্টে পেতে পারি। এখানে প্রোনাউন থাকলে প্রোনাউন গুলোকে অর্থের উপর ডিপেন্ড করে প্রোনাউনটা চেঞ্জ করতে হবে। এই হচ্ছে অপটেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করার নিয়ম। আরেকবার প্রথম থেকে দেখে নিই। অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দেখলাম, মে প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট, ক্লিয়ার। তারপরে দেখছি কি রুলস, রুলসে চলে যাই। যে প্রথম রুল কি, প্রথম নিয়ম কি না, রিপোর্টিং ভার্বকে পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্বকে পরিবর্তন করব কিভাবে, যে অর্থ যদি ইচ্ছা বোঝায় তাহলে উইশ, অর্থ যদি প্রার্থনা বোঝায় তাহলে PRAY, পাস্ট টেন্সে থাকলে টেন্সে রূপান্তর করব, উইশ থেকে উইশড, প্রে থেকে প্রেড। লিঙ্কারে কি, লিঙ্কারে দ্যাট। তারপরে কি, মে নামক মোডাল ভার্বটা মাইট হয়ে যায় এবং তা সাবজেক্টের পরে বসে, তাহলে মেটাকে মাইট করব, সাবজেক্টের পরে বসাবো, সাবজেক্টের আগে কিন্তু নয়, অর্থাৎ শুরুতেই মেটাকে মাইট করে দেওয়া চলবে। লিঙ্কারের পর আগে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট। আচ্ছা, প্রয়োজনীয় প্রোনাউন যদি থাকে সেই প্রোনাউন গুলোকে আমাকে চেঞ্জ করতে হবে। এই হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার নিয়ম। এরপর নিয়মগুলোকে কাজে লাগিয়ে এই 5টা বাক্য ন্যারেশন চেঞ্জ করে দেখি যে ঠিকঠাক বুঝতে পারলাম কি না। আচ্ছা, এক্সট্রিমলি সরি, একটু ভুল হয়ে গেছে, যে ইচ্ছার ক্ষেত্রে যে রিপোর্টিং ভার্বটা হয় WISH, ওখানে স্পেলিংটা ভুল লেখা হয়েছিল, WHISH ছিল, ওটা WISH হবে। আচ্ছা দেখি, ফার্স্ট সেন্টেন্স, ফাদার সেড টু মি, বাবা আমাকে বলেছিলেন, মে ইউ স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য ক্লাস, তুমি ক্লাসে প্রথম হও। স্ট্রাকচারে মিলছে নিশ্চয়ই, মে আছে, সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপর অবজেক্ট। এখানে মে পাচ্ছি, ইউটা সাবজেক্ট, স্ট্যান্ড হচ্ছে মেন ভার্ব, আর ফার্স্ট ইন দ্য ক্লাস এটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, প্রথম রুল কি ছিল, সেড টু কে বদলাতে হবে, সেড টু ইচ্ছা অথবা প্রার্থনার অনুপাতে পরিবর্তিত হবে। তাহলে বাক্যটা পড়ে দেখি কি বোঝাচ্ছে, মে ইউ স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য ক্লাস, তুমি ক্লাসে প্রথম হও, তুমি ক্লাসে প্রথম হও। এটা ইচ্ছার উপর ডিপেন্ড করছে, ইচ্ছা। আর ইচ্ছার জন্য রিপোর্টিং ভার্বটা কি, উইশ। তাহলে সেডটা কোন টেন্সে আছে, পাস্ট ইনডিফিনাইট ফর্ম, তাহলে সেডের জায়গায় কি লিখবো, উইশড। ফাদার উইশড, WISHED, সেড টুর পরিবর্তে হয়ে গেল উইশড। যেমন মি ছিল তেমন মিটা লিখলো, ক্লিয়ার। লিঙ্কার কি ছিল, THAT, দ্যাট। এরপর মেটা মাইট হবে কিন্তু সাবজেক্টের পরে, তাহলে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে ইউ, এটা। আচ্ছা, ইউ তো প্রোনাউন, প্রয়োজনীয় প্রোনাউন আমাদেরকে চেঞ্জ করতে হবে। তাহলে দেখি অর্থটা, ফাদার অর্থাৎ বাবা আমাকে বলেছিল তুমি ক্লাসে প্রথম হও, তাহলে তুমিটাকে আমি, যাকে বলছে অর্থাৎ মি আমাকে বলেছে, তাহলে তুমিটা হলো আমি, আমির ইংলিশ আই, হয়েছে। এরপর আমি মে নামক মোডাল ভার্বটাকে মাইট করতে পারবো, তাহলে MIGHT, আই মাইট, হয়েছে।
মোডাল ভার্বের পরে কখনোই মেন ভার্বের টেন্স পরিবর্তন হয় না, আর নিয়মও আমাকে বলা থাকেনি যে ভার্বের ফর্মটা পরিবর্তন করতে হবে। তাহলে যেমন আছে তেমনটা, STAND, স্ট্যান্ড। ফার্স্ট যেমন ছিল FIRST, ফার্স্ট ইন দা ক্লাস, এখানে কোনো প্রোনাউন নাই, তাহলে কোনো পরিবর্তন আর করতে আমাকে হচ্ছে না। তাহলে বাক্যটা কি হলো, ফাদার উইশড মি দ্যাট আই মাইট স্ট্যান্ড ফার্স্ট ইন দা ক্লাস। ঠিক আছে, নেক্সট নাম্বার 2, দ্য প্রিস্ট সেড টু মি, দ্য প্রিস্ট সেড টু মি মে গড পার্ডন ইউ। প্রিস্ট মানে কি? প্রিস্ট পূজা করে, পুরোহিত। তাহলে পুরোহিত মশাই আমাকে বলেছিলেন কি, মে গড পার্ডন ইউ, ভগবান তোমাকে পার্ডন করুন। পার্ডন মানে কি? ক্ষমা, ভগবান তোমাকে ক্ষমা করুন। তাহলে কি করব, সেড টু পরিবর্তন করতে হচ্ছে। অর্থটা দেখি, মে গড পার্ডন ইউ, ভগবান তোমাকে ক্ষমা করুন, কি বোঝাচ্ছে? ইচ্ছা না প্রার্থনা? ভগবানের নাম নিচে নিশ্চয়ই আমাকে প্রার্থনা করতেই হবে, প্রার্থনা। তাহলে প্রেড, তাহলে দা প্রিস্ট, PRIEST, প্রিস্ট, সেড টুর পরিবর্তে লিখবো তাহলে PRAYED। ক্লিয়ার? প্রেড মি, লিঙ্কার THAT, দ্যাট একই রকম, মে মাইট হবে, সাবজেক্টটা গড, এটা তো নাউন, ওটা পরিবর্তন করার কিছু নেই। তাহলে গড যেমন ছিল এলো। আচ্ছা, একটা শব্দ বলে দিই, ওয়ার্ডটা যে GOD, গড মানে কি? ভগবান। এই ভগবান হলেন ALMIGHTY, অলমাইটি। অলমাইটি মানে সর্বশক্তিমান, ভগবান সর্বশক্তিমান, তাই আমাকে ওই জিটা ক্যাপিটালে রাখতে হয় গড এর ক্ষেত্রে। কিন্তু আমরা যদি দেবদেবী বলি, দেবদেবী বললে তখন কিন্তু GODS হয়ে যায়, তখন কিন্তু জিটা আর ক্যাপিটাল থাকে না। তার মানে অলমাইটি অর্থাৎ সুপ্রিমিটি, এটা নষ্ট হয়ে যায়। সুপ্রিমিটি নষ্ট হয়ে গেলে সেখানে কিন্তু জিটা আর ক্যাপিটাল রাখা যায় না। যেমন GOOD কি হয়? গুড মানে কি? ভালো। কিন্তু GOODS, গুডস মানে কি? গুডস মানে হলো মালপত্র। ঠিক আছে, নেক্সট দেখি তাহলে কি গড। আচ্ছা, মে এরপর কি হবে? মাইট। তাহলে গড মাইট, MIGHT, মাইট। পার্ডন, PARDON। আচ্ছা, পুরোহিত মশাই বলেছিলেন ভগবান তোমাকে ক্ষমা করুন, তাহলে কাকে বলেছিলেন? আমাকে। তাহলে ক্ষমাটা কাকে করবেন? ভগবান আমাকে। আমার ইংলিশ, আমাকে ইংলিশ মি। উত্তরটা কি দাঁড়ালো? দ্য প্রিস্ট প্রেড মি দ্যাট গড মাইট পার্ডন মি। নেক্সট নাম্বার 3, উই সেড টু দ্য বয়, আমরা ছেলেটিকে বলেছিলাম মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, তুমি তোমার জীবনে সুখী হও, খুশি হও। আচ্ছা, তাহলে কি বোঝাচ্ছে? মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, ইচ্ছা না প্রার্থনা? প্রার্থনা নয়, ইচ্ছা। তাহলে সেড টুর পরিবর্তে কি লিখবো? উইশড, উই WISHED, উইশড দা বয়, BOY। ক্লিয়ার হয়েছে? লিঙ্কার কি? THAT, দ্যাট। আচ্ছা, ইউ, মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, ইউটাকে ওই ছেলেটি, ছেলেটির ক্ষেত্রে প্রোনাউন কি আছে? হি। হয়েছে? মেটা হয়ে যায় কি? MIGHT, হি মাইট বি হ্যাপি, হ্যাপি ইন। আচ্ছা, তোমার জীবনে, ছেলেটাকে বলছে তোমার জীবনে তুমি খুশি হও, তাহলে কার জীবনে? তার জীবনে। ছেলের ক্ষেত্রে তার ইংলিশ কি? HIS, হিজ, LIFE, লাইফ। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট নাম্বার 4, আই সেড টু মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে বলেছিলাম হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে অর্থাৎ শুভ জন্মদিন। তাহলে আই সেড টু মাই ফ্রেন্ড, সেড টু রিপোর্টিং ভার্ব। আচ্ছা, এই যে বাক্যটা দেখতে পাচ্ছি এখন একটু অন্য ধরনের মনে হচ্ছে। এখানে কোনো মে শব্দটা আছে কি? না। প্রথমে বলেছিলাম না যে মে শব্দটা সচরাচর বাক্যের মধ্যে থাকে না, কিন্তু অপটেটিভ সেন্টেন্স এখানে। আচ্ছা, বলে দিই, যদি জানানো অর্থ বোঝায়, জানানো, জানানো বলতে আমরা বন্ধু বান্ধবকে কি করি? জানি, মানে জানাই তো অনেক শব্দ, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নাইট, অনেক কিছু জানাই। তাহলে এই জানানো অর্থে WISH করি, আর কি BADE করি, বেড।
উইশ মানেও জানানো, আর বেড মানেও কিন্তু জানানো। তাহলে রিপোর্টিং ভার্বটাকে আমি উইশ বা বেড করব। প্রথমত করি, আই কি করব, WISHED, অথবা বেড করতে পারি BADE, বেড। তাহলে মাই ফ্রেন্ড, FRIEND। আচ্ছা, এই যে হ্যাপি বার্থডে ওয়ার্ডটা ডবল ইনভার্টেড কমার মধ্যে রিপোর্টেড স্পিচে লেখা আছে, এখানে কি কোনো প্রকার ভার্ব দেখা যাচ্ছে? কোনো প্রকার ভার্ব কিন্তু নাই। মে নামক মোডাল ভার্বটা ব্যবহার করা নাই। এক্ষেত্রে কিন্তু লিঙ্কার ব্যবহার করা যায় না। জানানো অর্থে যদি আমি রিপোর্টেড স্পিচের মধ্যে কোনো ভার্বকে না পাই, তখন সেখানে কিন্তু লিঙ্কার বসানো যায় না। তাহলে কি করব, সরাসরি লিখে দিতে হয়। কি লিখবো, হ্যাপি বার্থডে, BIRTHDAY। তাহলে কি করলাম, যে আই উইশ বা আই বেড মাই ফ্রেন্ড হ্যাপি বার্থডে, আমি আমার বন্ধুকে শুভ জন্মদিন জানিয়েছিলাম। ক্লিয়ার হয়েছে? এই অর্থ। তাহলে জানানো অর্থে উইশ বা বেড শব্দটাকে নিয়ে আসতে হয়। তখন যদি কোনো ভার্ব দেখতে না পাই, তাহলে কোন রকম লিঙ্কার ব্যবহার করা যায় না। লাস্ট ওয়ান, নাম্বার 5, উই সেড টু দা গেস্টস। গেস্টস মানে অতিথি। অতিথিদেরকে আমরা বলেছিলাম কি, ওয়েলকাম। ওয়েলকাম মানে স্বাগতম। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি কোন রকম ভাবে কোনো ভার্ব ব্যবহার করা নাই। তাহলে জানানো অর্থে এটাও পরিবর্তিত হবে। তাহলে কি, উই সেড এর পরিবর্তে কি লিখবো, উইশড বা বেড। তাহলে WISHED, উই উইশড দা গেস্টস ওয়েলকাম, WELCOME। এই বাক্যটাকে অন্যভাবেও আরেকটা রূপান্তর করা যায়। কিরকম, এই ওয়েলকাম শব্দটাকে ভার্বে রূপান্তর করা যায়। কিরকম, ওয়েলকাম শব্দটাকে ভার্বে রূপান্তর করলে কি হবে, এই রিপোর্টিং ভার্বটার জায়গাটাতে ওয়েলকাম শব্দটা ব্যবহার করা যাবে। তখন কি লিখবো, উই WELCOMED, ওয়েলকামড দা গেস্টস, GUESTS। আমরা অতিথিদেরকে স্বাগত জানিয়েছিলাম। ওয়েলকামড হচ্ছে কি, স্বাগত জানিয়েছিলাম। এভাবেও কিন্তু উত্তরটা করা যায়। এই হলো অপটেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ। এই পর্যন্তই রইল পঞ্চম ক্লাসের অধ্যায়টা, এখানে শেষ হলো। আর একটি বাক্য বাকি আছে ন্যারেশন চেঞ্জে, এক্সক্লামেটরি সেন্টেন্স। পরবর্তী ক্লাসে ওই এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জটা সম্পূর্ণভাবে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভিডিও দেখতে থাকো। যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে যেয়ে পরে সেখানে কমেন্ট করতে পারবো, আর বন্ধুদের কাছে এটা অবশ্যই শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।